চালু করে আমার দিছি। নিজেকে থ্রি স্টোজেস মানে আমাদেরকে মনে হচ্ছে থ্রি স্টোজেস আর কি। মানে ইট ওয়াজ আ জোক। Yeah, মানে it's আমরা একটা completely a একটা joke. জোকের অংশ ছিলাম। সেকেন্ড ম্যাচ টি-20 সেকেন্ড ম্যাচ ছিল বাংলাদেশ ইউএই। আমরা এই খেলার ১ ঘন্টা আগে বিসিবি এবং ইউএই এমিরেটস ক্রিকেট বোর্ড বেসিক্যালি তৃতীয় আরেকটা ম্যাচ খেলার জন্য আমরা রাজি হয়েছিলাম এবং সেটা যে কেন হয়েছিলাম এটা এই ম্যাচের পরে আসলে বোঝা যাইতেছে কিনা সেটা কোশ্চেনের বিষয় যে আলটিমেটলি তৃতীয় ম্যাচটা ফাইনাল হয়ে গেছে বিকজ ইউএই এই সেকেন্ড ম্যাচটা ২ উইকেটে জিতে নিছে ১ বল হাতে থাকতে এবং সেটা ২০৬ রান চেজ করে। আনবিলিভেবল। এবং আমরা তিনজনই আজকে বাংলাদেশ বেতারে ছিলাম এবং তিনজনই মোটামুটি সারপ্রাইজড তো হইছি, শকড হয়ে আছি, রাইট? দুজন সবাই কথা বলা বন্ধ করে আমার দিছি। নিজেকে থ্রি স্টোজেস মানে আমাদেরকে মনে হচ্ছে থ্রি স্টোজেস আর কি। মানে ইট ওয়াজ আ জোক। ইয়া মানে ইটস আমরা একটা কমপ্লিটলি আ একটা জোক। জোকের অংশ ছিলাম। বাট জোকস অ্যাপার্ট, ইউএই কে আসলে না ক্রেডিট দিলে হবে না। আমি ফার্স্টে যেটা করতে চাই, আই ওয়ান্ট টু গিভ ইউএই দেয়ার ডিউ ক্রেডিট। যারা জানেন না তাদেরকে বলে রাখতে পারি, ২ বছর আগে, খুব বেশি দিন না, ২০২৩ সালে ইউএই কিন্তু নিউজিল্যান্ডকেও টি-20 হারিয়েছে। সো ওই দিক থেকে ইউএই এর টি-20 অ্যাবিলিটি নিয়ে তাদেরকে খুব একটা বেশি ছোট করার উপায় নাই। এন্ড ডোন্ট ফরগেট অ্যাবাউট মোহাম্মদ ওয়াসিম। এক্স্যাক্টলি। সিন্স 2021 যে রাইট। স্ট্যাটিস্টিকটা আমি প্রান্তরের সাথে ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যে 2021-এ মোহাম্মদ ওয়াসিমের ডেবিউ ছিল, যে ইউএই এর ক্যাপ্টেন এখন। 2021 থেকে এই গত 4 বছরে মোহাম্মদ ওয়াসিমের ডেবিউর পরে তার থেকে বেশি টি-20 রান আর কোনো প্লেয়ারই করতে পারেনি। সো অবভিয়াসলি দে হ্যাভ সার্টেন কোয়ালিটিস, যেটার জন্য তারা আসলে এই উইনটা আমার মনে হয় এক প্রকার ডিজার্ভ করে। বাট ইন এ ওয়ে আমাদের জন্য যে লসটা, সেটা হচ্ছে যে আসলে আমরা নিজেদের পায়ে নিজেই কুড়াল মারার মতো অনেকগুলা ঘটনা একটা ম্যাচের ভিতরে ঘটিয়ে ফেললাম, এবং আমার মনে হয় টিম সিলেকশনের ভিতরেও সেটা রেস্ট ছিল। সো রাইট ফ্রম দ্য বিগিনিং, টস হওয়ার আগে থেকেই আমরা কোনো না কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাইলাম, যে এক্সপেরিমেন্টটা দিন শেষে কাজে লাগে নাই। অ্যান্ড রেজাল্টটা আমার কাছে মনে হয় ইউএই এর জন্য ভালো হলেও আমাদের জন্য একটা আই ওপেনারের মতো। বিকজ এটা একটা জোক হিসেবে আমরা অ্যাভয়েড করে নিতে পারি, বলতে পারি যে হ্যাঁ ইট ওয়াজ আ জোক, বাট ইটস অ্যাকচুয়ালি নট আ জোক। আ লট অফ সিরিয়াস আন্ডারলাইং থিংস আর হ্যাপেনিং, যেটার বহিঃপ্রকাশ আজকে এই ম্যাচের মধ্যে দিয়ে হয়েছে। ইয়েস, আন্ডারলাইং হ্যাপেনিংস বলছিলেন আপনি, অনেক কিছু ছিল। সাজ্জাদ, আপনি কি মনে করেন যে কোথায় ম্যাচটা হারলাম আমরা বেসিক্যালি? অনেকগুলো পয়েন্ট ছিল। পয়েন্ট বাই পয়েন্ট যদি বলি, যে ফার্স্টে হচ্ছে 11 এ কিছু পরিবর্তন আজকে আসবে সেটা আমরা বুঝতে পারছিলাম। যে একটা পরিবর্তন আমরা আমি ম্যাচের আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেল থেকে। যেখানে বলেছিলাম আমি ধারণা করেছিলাম হয়তোবা রিশাদকে নিয়ে আসা হবে, মেবি তানভীরকে ড্রপ করা হবে, এটা বলছিলাম। যদিও জানি তানভীর প্রথম ম্যাচে খুব ভালো বোলিং করেছেন। তারপরেও বলছিলাম যে যেহেতু এই সিরিজগুলো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে একটু দল বাজিয়ে দেখতে চাচ্ছে, তো সেই জায়গা থেকে শেখ মাহেদীকে বসানোর কোনোই কারণ ছিল না। শেখ মাহেদী আমাদের টি-20-র বেস্ট বোলারদের মধ্যে একজন, লাস্ট সিরিজেও প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল। একটা ম্যাচ খারাপ করার পর তাকে বসানোর কথা না, কিন্তু সেটাই হয়েছে। এন্ড আমি বলছিলাম কমেন্টের সময় বারবার যে ওয়্যার ওয়াজ দ্য সিক্সথ বোলিং অপশন, সেটা যেটা আমরা গত ম্যাচেও ছিল না। সবচেয়ে বেশি সেটা আমরা কিন্তু মানে ফেস করি সবসময় টি-20 তে। সেটা কিন্তু গত ম্যাচেও ছিল না, রাইট। সিক্স বোলিং অ্যাকশন। এখন গত ম্যাচে সিক্স বোলিং অপশন যদি নাও থাকতো, নাও ছিল, তারপরও দেয়ার ওয়াজ মুস্তাফিজুর রহমান, দেয়ার ওয়াজ হাসান মাহমুদ, তানজিম সাকিব। ঠিক আছে, যেদিন ভালো করেন তিনি খুব ভালো করেন, যেদিন খারাপ করেন তিনি আর দাঁড়াইতেই পারেন না। কিন্তু ওভারঅল আপনি যদি গত ম্যাচে দেখেন, যে মোস্তাফিজ, হাসান মাহমুদ, তানজিম সাকিব, তানভীর, তারপর হচ্ছে মাহেদী, ইট ওয়াজ এ গুড বোলিং লাইন আপ। হ্যাঁ, আজকে একাদশে কি হচ্ছে, যে আপনার মুস্তাফিজকে আপনি মিস করছেন আইপিএল এর জন্য, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ আপনার নাহিদ রানা রয়েছেন, শরীফুল রয়েছেন, ব্যাকআপ ভালো রয়েছেন। প্রবলেমটা হচ্ছে আপনি হাসান মাহমুদকেও আজকে বসিয়ে দিয়েছেন। সো আপনার দুইজন বেস্ট বোলার যারা গত ম্যাচে আপনাকে ম্যাচে কামব্যাক করিয়েছেন, তাদের দুজনকে আপনি একসাথে বসিয়ে দিয়েছেন। তারপরে আপনি আপনার বেস্ট টি-20-র বোলারকে, যিনি আসলে যেই পিচে টার্ন হয় না, সেই পিচে বাংলাদেশের সবচেয়ে ভালো বোলিং অপশনটা অ্যাকচুয়ালি, আমি এক ম্যাচ দেখে জাজ করব না, আমি শেখ মাহিদির কথা বলবো। যেই ধরনের উইকেটে বাংলাদেশের সব স্পিনাররা মার খায়, সে ধরনের উইকেটে ভালো করার মতো একজন স্পিনার যদি থাকে, সেটা হচ্ছে শেখ মাহিদি। তাকে আপনি বসিয়ে দিয়েছেন। গত ম্যাচে সেঞ্চুরিয়ান ইমনকে আপনি বসিয়ে দিয়েছেন। মানে বাংলাদেশ আজকে অনেকগুলা ডিফারেন্ট চেঞ্জ করেছে, এবং সেই জায়গায় আপনি ব্যাটিংয়ে যদি দেখুন, ব্যাটিংয়ে আজকে ভালো শুরু হয়েছে গত দিনের মতো।
কিন্তু মাঝখানে যেই ওভারগুলোতে আসলে বাংলাদেশ পিছিয়ে গেছে ডিউ টু দ্যাট কি বলবো ইনএবিলিটি টু হিট বাউন্ডারিজ শান্ত এবং তাওহিদ হৃদয়ের কাছ থেকে, যদিও তারা শেষ 4 ওভারে 60 রান নিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষ ওভারে 4 রান এসেছে, তারপরেও বলতে হবে যে ওই জায়গাটাতে ইউএই যখন একবার লঞ্চ করেছে তারা কিন্তু কখনোই আর পিছে তাকিয়ে দেখেনি। হ্যাঁ, বাংলাদেশ অনেক ভুল করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে 11টা আসলে বাংলাদেশের ফেভারে যায়নি। বাংলাদেশের একাদশ নির্বাচনটা আমি একেবারে কিছুই বুঝতে পারছি না যে কেন হয়েছে, কিভাবে হয়েছে। প্লাস হচ্ছে যে বোলিংয়ে দে ওয়ার অল অ্যারাউন্ড দ্য পার্ক, মানে তারা দে হ্যাড নো আইডিয়া যে হোয়াট দে ওয়ার ডুইং। কোনো বোলারের কথা না, কাছ আমার থেকে আমার বলতে আসলে বেসিক্যালি আরো বেশি মনে হয় যে মেন্টাল স্টেবিলিটির জায়গা বা মেন্টাল স্ট্রেংথের জায়গা। আমি এরকম সিচুয়েশন অনেক পড়তে পারি লাইফে, আমি এরকম অবশ্যই মার খেতে পারি। T20-তে যেরকম আমরা বলি যে ফেজ বাই ফেজের চেয়েও বড় বিষয় হচ্ছে আপনার যে ক্যারেক্টারটা শো করা সময় মতো, এবং সেখানেই আমরা কি আজকে মেইনলি পিছায় পড়লাম কিনা। হ্যাঁ, বেশ কিছু প্লেয়ারের ক্যারেক্টারের ব্যাপারে একটা আইডিয়া অন্তত পাওয়া গেল। মানে আমি রাইট। কিছু এক্সাম্পল দেই। আমরা কিন্তু ফিল্ডিং এ উই ওয়ার ভেরি পুয়ার আজকে। ইন জেনারেল আমাদের ফিল্ডিং খুবই পুয়ার ছিল। ক্যাচিং এ উই ড্রপ ক্যাচেস। তাওহিদ হৃদয় ওয়ান অফ দ্য সেফেস্ট হ্যান্ডস আমাদের টিমে। সেও যখন ক্যাচ ড্রপ করে তখন বোঝা যাচ্ছে যে দ্যাট ওয়াজ ইজি ক্যাচ। ইজি ক্যাচ। মানে এমন কোনো কিছু না 50-50 চান্স না, কিচ্ছু না। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ইজি। ইট ওয়াজ জাস্ট আ ড্রপ ক্যাচ। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের পতনের শুরুটা সেই জায়গাতেই, যখন আমরা কোনো একটা কিছু নিয়ে ধরে নেই যে এর উপরে আর বোধহয় কিছু করার প্রয়োজন নাই, আই এম অলরেডি রেডি, আমি অলরেডি পারি। ওই জায়গাটার থেকে একবার যখন কেউ ধাক্কাটা খায়, ওই ম্যাচের ভিতরে সেখান থেকে বের হয়ে আসাটা আমার কাছে মনে হয় যে বেশিরভাগ প্লেয়ারদের জন্যই ডিফিকাল্ট। এ কারণেই কিন্তু স্পেশালাইজেশনের কথা বলা হয় যে কেউ একজন ডেথ ওভার স্পেশালিস্ট। হয়তো মুস্তাফিজ শুরুর দিকে মার খেতে পারেন, বাট ডেথ ওভার যে আপনি তারপরও চোখ বন্ধ করে তাকে ম্যাচের পর ম্যাচ কেন দেন, কেন আইপিএল এ তিনি চান্স পান, বিকজ অফ দ্যাট ক্যারেক্টার। বিকজ অফ দ্য ক্যারেক্টার। এবং সবাই জানে যে তিনি মাথা ঠান্ডা ওই সময় রাখতে পারেন। সেম গোস ফর Right? হাসান মাহমুদ। এক্স্যাক্টলি। অ্যাবসলিউটলি, রিসেন্ট টাইমে তার যে ডেভেলপমেন্ট অ্যাজ আ ডেথ ওভার্স বোলার, সে কারণেই কিন্তু T20-তে এখন তিনি অনেক বেশি ডাক পাচ্ছেন, সমাদৃত হচ্ছেন। আগে কিন্তু তাকে আমরা T20 ঘরানায় চিন্তাও করতাম না। বেসিক্যালি তার এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য আছে। স্টার্টিং ইলেভেনে অনেক চেঞ্জ হইতে পারে। আই এগ্রি উইথ সাজ্জাদ যে অনেক কিছু চেঞ্জ আজকে চেষ্টা হয়েছে, বাট তার মধ্যেও টিমের ব্যালেন্সের জায়গাটা চিন্তা করতে হবে, গেম প্ল্যানের সেইটাই। পার্ট মানে থাকতে হবে। মানে যে ডেতে আপনি কে তো বল করবে আপনি তো সেটা নিয়ে তো জানতেন, প্ল্যান থাকা লাগবে। আমরা তো জানতাম যে চেঞ্জেস আসবে, হুম। বিকজ এই টুর্নামেন্টটা বা এই সিরিজটা আমরা পারমিটেশন কম্বিনেশন করব, সামনে পাকিস্তান সিরিজ বা লেটার অন যে T20 সিরিজগুলো আছে। বাট ওই যে চেঞ্জেস থেকেও যে আপনাকে সেরাটা বের করে আনতে হবে, সেটা শুধুমাত্র যে স্কিল সেট তা না, সেটা মেন্টাল একটা স্ট্রেংথের জায়গাটা তো একটা পরিষ্কার একটা পরীক্ষা ছিল। আই থিঙ্ক সেই পরীক্ষাটাই আমরা টোটালি লস করে এবং গেছি আজকে। আমি প্লিজ, আই হ্যাঁ, আই হ্যাভ টু অ্যাড দিস। please. আমি ইউএইর ভালো পারফরমেন্সের কথা বললাম যে তারা নিউজিল্যান্ডের মতো টেস্ট প্লেইং নেশনকে অলরেডি হারানো দল। সো হুম, ওদের কাছে হারতে আমাদের খুব একটা বেশি লজ্জা হয়তো পাওয়া উচিত না। যদিও আমি খুব লজ্জিত এই মুহূর্তে, বাট লজ্জা পাওয়া উচিত না। কিন্তু আমরা যে হংকং এর কাছেও যখন হারলাম, তখনও আমার এত খারাপ লাগে নাই আজকের মতো একটা সিচুয়েশনে যেভাবে আমরা হারলাম সেটার পিছিয়ে। কারণ 205 রান করার পরে। এক্স্যাক্টলি That's মানে এটা the কিভাবে thing. সম্ভব? আরেকটা ব্যাপার কি ওই যে যেটা পারভেজ বলছিল যে টেস্ট অফ ক্যারেক্টার্স, তানজিম সাকিবের টেস্ট অফ ক্যারেক্টার্স যদি আমরা বলি যে ইটস অলরেডি বিন প্রুভেন, আমি বলবো যে তানজিম সাকিব আসলে প্রেশার সিচুয়েশনে কামব্যাক করতে পারে না। আমরা বিপিএল থেকে যদি চিন্তা করি এবং মানে আমি আরেকটু পিছনে যদি চাই, রুবেল হোসেনের কথা আমি বলবো। রুবেল হোসেন বাংলাদেশকে ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইংল্যান্ডের সাথে ম্যাচ জয় শ্রীলঙ্কা যেমন দিয়েছে, শ্রীলঙ্কার সাথে হারাইছে, শ্রীলঙ্কার সাথে হারিয়েছিল। তাও আচ্ছা মুখিয়া সেটা না, মুরলীধরনের সেটা কাছে। সেটা আমি সেটা আমি ধর্তব্যের মানে মধ্যে হ্যাঁ, রাখছি না। সেটা না সেটা আমি প্রথম কেন দিক ছিল। ধর্তব্যের মধ্যে রাখছি না, সেটা তার ডেবিউ সিরিজ ছিল, হ্যাঁ, রাইট। হতে পারে। নিউজিল্যান্ডের সাথে ফার্স্ট যেটা বাংলাদেশ জিতলো, হোয়াইট ওয়াশ করলো, সেখানে যদি আমরা চিন্তা করি ভালো পারফরমেন্স ছিল রুবেলের। কিন্তু রুবেল টাইম এন্ড টাইম, নিদাহাস ট্রফির কথা যদি বলি, তারপরে আমরা এরকম ডিফারেন্ট অনেকগুলো, এই মুহূর্তে সবগুলো আসলে টপ অফ মাইন্ড আসতেছেও না, কিন্তু এটা মোটামুটি জানা কথা যে রুবেল হোসেন এমন একজন যার উপরে আপনি লাস্ট ওভারে হয়তো বা ভরসা রাখতে পারবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু ম্যাচ বেরও করে দিতে পারেন। তানজিম সাকিব আস্তে আস্তে ওই কাতারে চলে যাচ্ছেন যে তানজিম সাকিব আসলে হয়তোবা তিনি যেদিন তার অফ ডে হবে সেদিন তিনি আসলে কামব্যাক করতে পারবেন না। শেখ মাহেদী প্রথম ম্যাচে 55 রান খরচ করার পরেও আমি বলবো যে তিনি অলরেডি দেখিয়েছেন, অফ ডেতেও তিনি কিন্তু কামব্যাক করে দেখিয়েছেন। হ্যাঁ, প্রথম দিন হয়তো পারেননি, সেটা হতেই পারে, কিন্তু তানজিম সাকিবের জন্য এটা আমার কাছে মনে হয় যে এটা খুব ক্লিয়ার। আমি এখনই বলবো না যে তানজিম সাকিবকে টিম থেকে বাদ দিয়ে দাও। তানজিম সাকিব আজকেও কিন্তু বের হয়ে আসতে পারতেন যদি আরেকটা সাইড থেকে
নাহিদ রানা এত খরুচে না হতেন। নাহিদ রানার টেস্ট অফ ক্যারেক্টারেরও আজকে একটা পরীক্ষা হয়ে গেছে। 3 ওভারে 44 রান খরচ করার পর শেষ ওভারে প্রথম বলে 6 খাওয়ার পরেও সেই ওভারে তিনি কিন্তু একটা উইকেট তুলে নিয়েছেন, আর কোনো রান দেননি। সুতরাং নাহিদ রানা প্রথম ওভারে 18 রান দেওয়ার পরেও কিন্তু আস্তে আস্তে কামব্যাকটা করেছেন। যখন আপনার দলে হাসান মাহমুদ থাকবে, যখন আপনার দলে মুস্তাফিজ থাকবে, যখন আপনার দলে রিশাদ এই ধরনের একটা স্পেল করতে পারবে এবং একটা 6 বোলিং অপশন পাবে, তখন হয়তোবা তানজিম সাকিব এরকম কামব্যাকের সুযোগটা বারবার পাবেন। এক্স্যাক্টলি, বারবার পাবেন হয়তো। আজকে আপাতত শেষ করছি এখানে, হতাশা নিয়ে শেষ করছি। এবং যাওয়ার আগে শেষ ম্যাচ থেকে আমাদের এক্সপেকটেশনটা ডেফিনেটলি, এর পরেও বাংলাদেশ আমি জানি যে ম্যাচ হয়তো জিততে পারবে থার্ড ম্যাচটা, বাট এই ম্যাচটা 205 করে এখানে আরেকটা হেরে ব্যাপার যাওয়ার আছে, পরে আমরা বারবার শুধু ওই যে তাওহিদ হৃদয়ের ক্যাচের কথা বলেছি, আমরা শরীফুলের ওভারথ্রোর কথাটা বলতেই হবে। শরীফুল ওই না না, থ্রোটা আপনি কেন তাওহিদ করেছেন? হৃদয়ের থ্রো না করার ব্যাপারটা কি বলবেন? আই এক্স্যাক্টলি, থিংক মানে ওইটা আরেকটা ব্রেন মানে ফেড যে শরীফুল লটস অফ ব্রেন ফেডস। বাংলাদেশ আসলে এতগুলা ব্রেন ফেড মোমেন্ট আজকে দেখিয়েছে, দে ডোন্ট ডিজার্ভ টু উইন আজকের ম্যাচটা। আমি So that আমি আমি চিন্তা একটা- করেই রাখছি যে আমি শুধুমাত্র বাংলাদেশের এই ওভারঅল ফিল্ডিং এফোর্টটা নিয়ে আলাদা কিছু একটা তার করবো মানে বলে আমরা আসলে তিনজনই একটা মানে পর্যায়ে কনক্লুড করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ আজকে ব্রেইনলেস ক্রিকেট খেলছে। সত্যি কথা যেটা, সেটা মানে ফিল্ডিং এ অনেকটা বেশি প্রকাশ পেয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে থার্ড ম্যাচে এরকম কিছু না হোক। এবং যাওয়ার আগে এটাই গুড লাক টু বাংলাদেশ টিম। আমরা বাংলাদেশ বেতারে আজকে ছিলাম তিনজনই ধারাভাষ্যে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য থার্ড ম্যাচ, থার্ড অ্যান্ড ফাইনাল, যেটা 21 মে বুধবার অনুষ্ঠিত হবে। আমাদের তিনজনের পেজ থেকেই আমরা বিভিন্ন কন্টেন্ট দেই সব সময়। সো তিনজনের পেজ, ভাই সাজ্জাদ উদাস। হোয়াট দ্য পিচ, অল স্পোর্ট এবিপি। সো ডু সাবস্ক্রাইব। এখানে একমাত্র আমি অরিজিনাল নামে আছি, আমি অরিজিনাল, বাকি সবাই ফেক। ফেকদেরকে আগে আগে মানে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই। সো গুড নাইট অ্যাট লিস্ট ফ্রম দিস ম্যাচ, ফ্রম দিস কি বলবো ভয়াবহ অবস্থা এখান থেকে, বাংলাদেশ বেতার থেকে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।